অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে বাড়বে অস্থিরতা। জনগণকে নির্বাচনমুখী করতে পারলে ব্যর্থ হবে সব ষড়যন্ত্র, দাবি বিএনপি নেতাদের। সংস্কারের উৎসাহ দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সে অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মনে করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। তড়িঘড়িতে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল। দ্রুত করার তাগিদ ছাত্র শিবিরের। সংস্কার প্রক্রিয়ার পর চায় বামরা। একজনের মানে পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেট খপ্পরে ট্রাকসেল। বেশভূষা পাল্টে একই ব্যক্তি বারবার কেনে পণ্য। বঞ্চিত সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করা গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। আর ডাক্তার AZM জাহিদ হাসান বলেন, অভিযোগ করেন হত্যার দায়ে বিচারের মুখোমুখি হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, হত্যা, নির্যাতন সহ নানা অপরাধের দায়ে বিচার হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা, তারা তো প্রবলেম সৃষ্টি করবে এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। একই দিন প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। জনগণকে নির্বাচনমুখী করা গেলে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও দাবি করেন তিনি। সংস্কারের উৎসাহ দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিকৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষ আগামী বছর একটি রাজনৈতিক সরকার দেখবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে BIDS আয়োজিত বার্ষিক সম্মেলনে একথা জানান তিনি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষেও অভিমত তুলে ধরেন তিনি। হাসিনা সরকার পতনের পর গেল আগস্ট থেকে দেশের চলমান নানা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে, এবার সেই প্রশ্ন নিয়ে ব্যক্তিগত অভিমত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। বললেন, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। শনিবার সকালে গুলশানে BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। ইটস ভেরি ডিগ্রেডিং একটা কান্ট্রিকে যখন বলতে হয় যে আমরা এখনো কোয়ালিফাই করিনি। বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা LDC থেকে বেরিয়ে গেছি, তবুও ইউনিল্যাটারাল কনসেশনে আমাদেরকে আরো কিছুদিন রাখবে কিনা। এ সময় উত্তরণের পথে মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত S গিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
দ্রুত ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর বামপন্থী সংগঠনগুলো বলছে নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কারের পরই হতে হবে সংসদ নির্বাচন। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চায় ছাত্র শিবির। কয়েকদিন আগে ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধ্রুব ব্যানার্জির প্রতিবেদন। ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয় এবং ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি 30টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনাও করে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটি। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে তড়িঘড়ি নির্বাচন হলে বিশেষ একটি গোষ্ঠী সুবিধা পাবে। জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচন করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম বিষয় আমরা মনে করছি না। আমরা মনে করছি দুইটি আলাদা প্ল্যাটফর্ম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটি তড়িঘড়ি করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে, এটি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে বলে আমরা মনে করছি। বাম ছাত্র সংগঠনগুলো বলছে ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রয়োজন নির্বাচন প্রক্রিয়া সংস্কার, তবে তা হতে হবে জাতীয় নির্বাচনের আগেই। বিশ্ববিদ্যালয়ে কখন ছাত্র সংসদ নির্বাচন হবে সেটার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে। অন্যরা যখন ধরেন আমি যদি সরকারে বসে আমার সুবিধাজনক সময়ে ছাত্র সংসদ নির্বাচন করি, আরেকজন বসে তার সুবিধা মতো সময়ে ছাত্র সংসদ নির্বাচন করে, তাইলে কিন্তু এখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় না। শিক্ষার পরিবেশ ব্যাক করানোর পরেই আসলে ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে। সেটা 2 মাসের মধ্যে সম্ভব বলে আমরা মনে করি না। গণ অভ্যুত্থানের পর সব বিশ্ববিদ্যালয়েই প্রকাশ্যে রাজনীতির সুযোগ পেয়েছে ইসলামী ছাত্র শিবির। তারা বলছে দ্রুত নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করা উচিত। আমরা চাই যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন বা আগামী ইলেকশনের আগেই ছাত্র সংসদ নির্বাচিত হোক। কারণটা রাজনৈতিক প্রভাব হতে পারে এখানে দীর্ঘদিনের একটা শূন্যতা এবং অস্থিতিশীল দেশের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ছাত্রদের রাখার মাধ্যমে কোনো ষড়যন্ত্র সফল হতে না দেওয়া। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 2 দশকেরও বেশি সময় ধরে বন্ধ আছে ছাত্র সংসদ নির্বাচন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সামান্য স্বার্থের আন্দোলন বাদ দিয়ে দেশের স্বার্থে ঐক্য করার আহ্বান জানিয়েছেন 24-এর গণ অভ্যুত্থানে তৃণমূলের ছাত্রনেতারা। বরিশালে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণ অনুষ্ঠানে এই কথা বলেন তারা। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। জুলাই আগস্টের ভয়াবহ দিনগুলোর কথা বর্ণনা করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বলেন হত্যার বিচার না করলে ফের রাজপথে নামবেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার রাজপথে নামলেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সকালে রাজধানীর মহাখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জনগণের পাশে থাকার বার্তা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় রাজনৈতিক বিভাজন ভুলে এক থাকতে হবে সবাইকে। সমস্ত শাসক যারা ছিল কম বেশি সবাই ভারতের গোলামি করে গেছে। রাষ্ট্র দুই রকম থাকবে, বাট আমাদের ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কিছু নেই। আরো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি, আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। প্রথমে ডিপ্লোম্যাটিক, তারপরে আন্তর্জাতিক অন্যান্য প্রচেষ্টা, আর যদি সেটাও ব্যর্থ হয় তাহলে যা হবার হবে। আমাদের সাথে ভাই ভাই সম্পর্ক রাখতে চায় আমরা এগ্রি। তা যদি আমাদের সাথে কোনো অপশক্তি সংগ্রামে লিপ্ত হতে চায় তো ডাইরেক্টলি আমরা সংগ্রামে লিপ্ত হব ইনশাআল্লাহ। সেনা জনতা একত্রিত হয়ে ভারতকে আমরা বার্তা দিচ্ছি যে মাতব্বরি করলে শুধুমাত্র কিন্তু সেনাবাহিনী নয়, বাংলাদেশের জনগণও জান প্রাণ দিয়ে লড়াই করবে। এখানে আমরা বিভেদ সৃষ্টি করতে চাচ্ছি না, আমরা সবাই এক, এর জন্য আমরা একসাথে সামিল হচ্ছি। বিক্ষোভ মিছিলের আগে রাওয়া কমপ্লেক্সে সংক্ষিপ্ত সমাবেশে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে এক থাকার আহ্বান জানান বক্তারা। বলেন ভারতের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকির শামিল। বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে
সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশেও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বলেন, দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে মিলেই তা রুখে দিতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময় ১.৫ দশকে সীমান্তে ৬ শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যার একটিরও বিচার হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, ভারতের সঙ্গে অন্যান্য সীমান্তে যুদ্ধাবস্থা চললেও সেখানে গুলি করে মানুষ হত্যা করে না বিএসএফ। আইনজীবী ও কূটনীতি বিশেষজ্ঞদের মতে সীমান্তে হত্যা বন্ধে সরকারকে কার্যকর তৎপরতা বাড়াতে হবে। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। মানবাধিকার কর্মী নূর খান লিটন অন্য সীমান্তের চেয়ে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর আচরণকে অনেকটাই আক্রমণাত্মক বলে মনে করেন তিনি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নাই, মাঝে মাঝে সীমান্তে লড়াই হয়, সেইখানেও কিন্তু সিভিলিয়ানের এত মৃত্যুর ঘটনা আমরা দেখি না। নেপালের সাথে তার বর্ডার আছে, চীনের সাথে তার বর্ডার আছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে বিএসএফ যেন অনেক শক্তি অর্জন করে। আইনজীবীরাও বলছেন, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের গুলি বা নির্যাতন করার বিষয়টি আন্তর্জাতিক আইন তো বটেই, এমনকি অন্য কোনো আইনও সমর্থন করে না। কাঁটাতারের বেড়া যদি পার হয়েও যদি ওই ভারতে প্রবেশ করে, তাহলেও কিন্তু গুলি করার কিন্তু আইন কিন্তু নাই। আন্তর্জাতিক আদালতও মামলা যদি বাংলাদেশ যদি চায় সেক্ষেত্রে তো করতেই পারে। বাংলাদেশের সংবিধান বলেন বা ভারতের সংবিধান বলেন, এখানে কিন্তু মানুষের বিচার পাওয়ার অধিকারের কথা কিন্তু বলা আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এসব হত্যা নির্যাতন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন। ভারতের যে অন্য বর্ডারে যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো দেখা দরকার। তার মধ্যে চীনের সাথে 96-এ তারা যে চুক্তি করেছে সেটা হলো 2 কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র তারা কেউ নিয়ে আসবে না। ওই ধরনের কোনো কাঠামো তৈরি করা যেতে পারে কিনা যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারে কোনো অস্ত্র নেওয়া যাবে না। ইতোমধ্যে সীমান্ত হত্যা বন্ধ এবং সকল সীমান্ত হত্যাকাণ্ডকে বিচারের আওতায় আনতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি। কিন্তু তার মানে এই নয় যে কেউ অন্যায় করলেও সেটি মেনে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে হত্যা বন্ধে এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক রীতি মেনে যা করা প্রয়োজন তাই করতে হবে বাংলাদেশকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ঘোষিত 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালা হচ্ছে ফরিদপুরে। ফরিদপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিভাগীয় কর্মশালায় ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। 31 দফার আলোকে আগামীতে দেশে সুশাসন ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে আজকের এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। এবং যে সমস্ত কখনো 3 পিস, কখনো শাড়ি, কখনো বা বোরকা পরে বারবার টিসিবি ট্রাক সেলের লাইনে যাচ্ছেন অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি ধামকিও দিয়েও বাগিয়ে নিচ্ছেন টিসিবির পণ্য। অসাধু এই চক্রের দৌরাত্মে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে টিসিবি। এমন পরিস্থিতিতে ট্রাক সেল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মোমিন হোসেনের ছবিতে MS আরেফিনের রিপোর্ট। সামনে থেকে এখন লোক থাকে, একজন মানে পরিচিত থাকে, ঢুকায় দেয়। পিছের মানুষ পায় না, অনেকে সিরিয়াল ধরে এখন ভাগ্য থাকলে পামু, ভাগ্য না থাকলে পামু না। এদের নিজস্ব লোকজন রাখে যায়, 1 ঘন্টা পর এসে বলবে, সামনে এসে বলবে আমি এখানে ছিলাম।
ওদের লোকজন বলবে হ্যাঁ আমরাও ছিলাম। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। বলছেন স্থানীয় লোকজনের কারসাজিতে ঠিকঠাক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, বোরকায় মাকুশ পরে আসে, মাস্ক পরে আসে, আবার বোরকা পরে, তারপর ওড়না পরে আসে। স্থানীয়ভাবে অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না আমাকে উপরে মার দিয়ে শুরু করে দেয়, তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 বার করে নিয়ে এগুলো হয় খায়, না হলে কারকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। একটা চক্র দাঁড়িয়ে গেছে যারা বেশ কয়েকজন ঝগড়া লাগিয়ে দিয়ে লাইনে বিশৃঙ্খল করে দিয়ে আমার ট্রাকের বিক্রিতে হ্যাম্পার করে। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন নিত্য পণ্যের উচ্চমূল্যের বাজারে টিসিবির ট্রাকসেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। সরবরাহটা যদি আরেকটু বাড়ানো যায়, আর যেসব এলাকাতে তারা এটা দিচ্ছেন সেসব এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শিল্প খাতের জ্বালানি সংকট নিরসনে ব্যবসায়ীরা চাইলে ভোলা থেকে গ্যাস নিয়ে আসতে পারবেন। এ লক্ষ্যে ভোলার LNG স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সকালে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন। জানান, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না। এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিয়ে জানান, চলতি বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতে 52,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। শিল্প খাতের গ্যাস সংকট নিরসনে আগামী বছর 100টি গ্যাস কূপ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, সাময়িক সমাধান হিসেবে ভোলার উপর নির্ভরশীল হতে হবে। আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, প্রায় 60 থেকে 70 MMCFD। তো এইটা একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা ইয়ে করতে চান, সেখান থেকে আপনারা LNG করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে আছেন 4 বছর, তবে বছর খানেক ধরে আসেন না ক্যাম্পাসে, কিন্তু মাসে মাসে বেতন নিয়েছেন ঠিকই। বিষয়টি নজরে আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এমন বাস্তবতায় বঙ্গবন্ধু চেয়ারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারিফ রহমানের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ ও তার জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় বঙ্গবন্ধু চেয়ার। 2021 সালের 27 ফেব্রুয়ারি 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে। 2023 সালে তার মেয়াদ বাড়ানো হয় আরও 2 বছর। নীতিমালা অনুযায়ী বছরে অন্তত 2টি প্রবন্ধ ও 4টি সেমিনারে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু গত বছরের মার্চ থেকে তিনি কাজের অগ্রগতির কোনো প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে জমা দেননি। অথচ বেতন ভাতা বাবদ নিয়েছেন 47,64,800 টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে নভেম্বর থেকে আমাদের ওনার বেতন বন্ধ এখন পর্যন্ত বন্ধ আছে। যদি আদায় করার কোনো সিদ্ধান্ত প্রশাসন থেকে আসে, তাহলে সেগুলো আমরা ওনাকে লিখিত চিঠি দিয়ে জানাবো যে আপনার বেতনগুলো এই কারণে ফেরত দেওয়া দরকার, আপনি ফেরত দিয়ে দেবেন। নিয়মিত বেতন ভাতা নিলেও 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আসেন না অধ্যাপক মুনতাসির খান মামুন। নীতিমালা অনুযায়ী উনি যা যা করার কথা ছিল তেমন কোনো কিছু করেননি। সব থেকে যেটা দুর্ভাগ্যজনক, 2023 সালের মার্চ মাসের পর থেকে এ পর্যন্ত মুনতাসির মামুন সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবারের জন্য আসেননি। যে টাকাটা গচ্ছা হয়েছে এতদিন পর্যন্ত, এটা আসলেই গচ্ছা। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের নভেম্বরে মুনতাসির খান মামুনের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5 আগস্টের আগে একাডেমিয়াতে, প্রশাসনে যে ধরনের দুর্নীতি দেখেছি, অপচয় দেখেছি, অন্যায় দেখেছি, এই জিনিসগুলো আমরা দেখতে চাইছি না। অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক মুনতাসির মামুনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া হয়নি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনাবন্দি কাগজে কলমে, যে কারণে চট্টগ্রাম শহর পরিণত কংক্রিটের জঞ্জালে।
অনুমোদনহীন ভবন ও স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে বন্দরনগরী। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। আর সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুটছেন একে অন্যের দিকে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন যেন এক কংক্রিটের শহর। সিডি এর তথ্য বলছে ৬০ বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে ৪,০১,৭২১টি। এর মধ্যে ৩,৮৭,০০০ ছয়তলা, ১৩,৪৮০টি দশতলা এবং ৪৮৪টি দশতলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর ৯০% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পিত নগরী নির্মাণে ৩০ থেকে ৪০% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র ৫ থেকে ৭%। লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপ্রকল্পিতভাবে গড়ে উঠেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা ৪টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার। কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ ১৯৯৫ সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা ৬০ বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রাজধানীতে হয়ে গেল ভিন্ন ধর্মীয় আয়োজন। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মবার্ষিকী সামনে রেখে রোকেয়া রানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। ভোরের আলো উকি দেবার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘুমের আড়মোড়া ভেঙে বাবা মায়ের হাত ধরে আসে শিশুরাও। সবার চোখে মুখে একই সংকল্প, রুখতে হবে নারীর প্রতি বৈষম্য। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শনিবার সকালে আয়োজন করা হয় রোকেয়া রানের। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার স্মরণে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এ আয়োজন। সচেতনতা বৃদ্ধির এই আয়োজনে শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ হয়ে শাহবাগ পর্যন্ত দৌড়ে অংশ নেয় নানা শ্রেণী পেশার নারীরা। সামাজিক বাধা উত্তরণে নারীদের উৎসাহ দেবে এমন আয়োজন বললেন আগতরা। আমরা এই রানের মাধ্যমে সোসাইটিকে এবং সমাজকে জানাতে চাই আসলে নারীদের প্রতি আমরা সহিংসতা রোধ করি এবং পারিবারিক আইনে সমতা আনি। সবাই একতাবদ্ধ হয়ে যেটা করতে চাই যে মেয়েরা অ্যাক্টিভ, মেয়েরা সমস্ত সব কিছুই করতে পারছে এবং পারবে ইনশাআল্লাহ। রোকেয়া ম্যাম বলেছেন ছেলে মেয়ে তো গাড়ির দুটো চাকা, তো একটা পিছে থাকলে আরেকটা সামনে থাকলে তো হবে না, দুইটাকে সমানভাবে আগাতে হবে। 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুধু বাংলাদেশে না, এটা ইউএনের আহ্বানে পুরো বিশ্বজুড়েই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয় প্রতি বছর 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসে এটা শেষ হয়। কারণ আসলে নারীর প্রতি নির্যাতনটা একটা শুধু নারীর ইস্যু তো হয়ে থাকছে না, যে নারী নির্যাতিত হচ্ছে তার সাথে সাথে তার পরিবার সাথে সাথে সমাজ। রোকেয়া রানে নানা বয়সের 3 শতাধিক নারী অংশ নেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের জাতির কাছে ক্ষমা চাওয়ার পরও পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। সকাল থেকে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে ইউনকে ক্ষমতাচ্যুত করার দাবি জানান প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা। অন্যদিকে রাজধানী সিউলের কেন্দ্রস্থলে পাল্টা সমাবেশ করেন ইউনের লাখো সমর্থক। এদিকে প্রেসিডেন্ট ইউনের সংসমের দেশটির পার্লামেন্টে ভোটাভুটি শুরু হয়েছে।
ক্ষমা চাওয়ার পরও প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের দাবিতে বিক্ষোভে উত্তাল দক্ষিণ কোরিয়া। শনিবার সকাল থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা। প্রেসিডেন্ট ইউনকে পদ থেকে সরিয়ে দিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও তাদের সঙ্গে থাকার আহ্বান জানানো হয়। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা চান প্রেসিডেন্ট ইউন। বলেন, পুনরায় সামরিক আইন জারির মতো কোনো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল এবং সরকার দায়ী থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। তবে পদত্যাগ কিংবা অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ইউন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি স্থিতিশীল করার কাজ করবে তার সরকার। সামরিক আইন জারির ঘোষণার কারণে সৃষ্টি হওয়া আইনি এবং রাজনৈতিক সমস্যা এড়াতে পারবো না আমি। তবে যারা ভাবছেন আবারও এমন ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমনটা আর হবে না। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য আমি মাথা নত করে ক্ষমা চাইছি। এদিন প্রেসিডেন্ট ইউনের পক্ষে রাজধানী সিউলের গোয়াংওয়ামুন স্কয়ারে পাল্টা সমাবেশ করে লাখো জনতা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন ইউনের সমর্থকরা। হাতে পতাকা নিয়ে গানের তালে স্লোগান দিয়ে অভিশংসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। গেল মঙ্গলবার রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়া থেকে পাওয়া হুমকির কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। পরে জনগণ ও বিরোধী দলের তোপের মুখে ঘোষণা বাতিল করেন ইউন। এরপর থেকেই তাকে ক্ষমতাচ্যুত করার দাবিতে শুরু হয় বিক্ষোভ। অন্তরা সেন, সময় সংবাদ। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সেন্ট কিটসে পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্ট জেতায় ইতিবাচক মানসিকতা নিয়ে রঙিন পোশাকে মাঠে নামতে চায় টাইগাররা। সাদা পোশাকের মতো ওয়ানডেতেও বল হাতে দারুণ কিছু করতে চান পেসার নাহিদ রানা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকে 15 বছর পর জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার রঙিন পোশাকে সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন টাইগারদের সামনে। ওয়ানডে সিরিজের ভেন্যুতে পৌঁছে প্রস্তুতিও শুরু করেছে টাইগার্স। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই। দলের নেতৃত্বে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার অধীনেই ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে টাইগাররা। তাই সেন্ট কিটসে প্রথম অনুশীলনের আগে দলকে দিলেন ইতিবাচক বার্তা। একে অন্যের পাশে থেকে লড়াই করতে হবে সেরাটা দিয়ে। ওয়ানডে বরাবরই পছন্দের ফরম্যাট বাংলাদেশের। তবে সবশেষ সিরিজে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে হেরেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজ হতে যাচ্ছে এটি। নানা কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে আলো ছড়িয়ে আসছেন পেসার নাহিদ রানা। 150 কিলোমিটার গতিতে বল করে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। টেস্ট সিরিজের পর পরামর্শ পেয়েছেন টাইগারদের সাবেক গুরু ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে। সেরা ছন্দ দেখিয়ে ওয়ানডে সিরিজেও ভূমিকা রাখতে চান দলের জয়ে। ফিটনেস দূর রাখো এবং লাইফে যেখানে যাবা শিখবা, শেখার কোনো শেষ নেই। একটা জিনিসই ফোকাস করতেছি, মাঠে কেমনি পারফর্ম করা যাবে এবং আমার টিমকে কীভাবে আমার বেস্ট পারফর্মটা দেওয়া যাবে। এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন লেন্থে বোলিং করা উচিত। টাইগারদের ওয়ানডে দলের আরেক সদস্য পেসার তানজিম সাকিব গায়ানায় মাত্রই খেলেছেন গ্লোবাল সুপার লিগে। পারফরমেন্সও ছিল দারুণ। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান আসন্ন সিরিজে। গ্লোবাল সুপার লিগ এটা আমার প্রথম কোনো বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ছিল। সো আমি খুব এনজয় করছি এখানে। আমাদের টিম ম্যাচটা খুব কোঅপারেটিভ ছিল। ছোট ইনজুরি পরে এখানে আসলাম, কিন্তু ইনজুরি আমার কাছে মনে হচ্ছে না যে আমি ইনজুরি পরে আসছি। খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ। বডি ইজ ওকে আছে, মেন্টালিটি অনেক ভালো আছে। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে বাড়বে অস্থিরতা, দাবি বিএনপি নেতাদের। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মত পরিকল্পনা উপদেষ্টার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।